দর্শক স্বাগত সংলাপ প্রতিদিনে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে শ্রুতি উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের দুজনকে। মনি আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে দিনের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আছে যেরকম সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে 4 জেলায় অন্তত আজকে প্রতিবাদ হয়েছে, সড়ক অবরোধ হয়েছে। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ হয়েছে, ফরিদপুরে এক্সপ্রেসওয়ে হয়েছে, অবরোধ হয়েছে, পাবনায় সমাবেশ হয়েছে, সেখানে প্রতিবাদ হয়েছে। এই যে নির্বাচনের আগে যখন নির্বাচনের একটা ডামাডোল শুরু হয়ে যাচ্ছে, সেই সময় যে পুনর্বিন্যাস নিয়ে আলোচনা, যদিও ইসি বলেছে যে তারা পুঙ্খানুপুঙ্খ দেখে তারা এই সংসদীয় আসনগুলো পুনর্বিন্যাস করেছে, এগুলো আর কিছু করার নাই। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই জিনিসটা আরও আগে করতে পারত, যেটা পুনর্বিন্যাসগুলো, এবং এটা আওয়ামী লীগের সময় করেছিল, যে এটা অনেকের অনেক আসন কোথাও কমিয়েছে কোথাও বাড়িয়েছে এই জিনিসগুলো। এটা আমি মনে করি যে সবাইকে নিয়ে বসে সুষ্ঠুভাবে এটার একটা মোকাবেলা করা উচিত। একজন ছাড়তে চায়, একজন ছাড়তে চায় না। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহ দেখলাম ইসি ভবনেই, ইসির সামনেই এক ধরনের হাতাহাতি পর্যন্ত চলে গেল। সেটা নিয়ে সমস্ত বাংলাদেশে যেভাবে আমরা দেখছিলাম, ট্রল করা থেকে শুরু করে আমরা সব কিছু অনেক কিছু হলো। তো সেইখান থেকে শেখার আছে যে যার আসনের জায়গা কমলো তারও অনেক ক্ষেত্রে লস মনে করছে সে, যে আমি এতদিন কাজ করেছি। আবার যার বাড়ল সেও অনেক ক্ষেত্রে মনে করছে যে এটা আমার জন্য দরকার ছিল না, কিংবা কেউ চায় নিল, আবার কেউ দিতে চাইলো না। এটা আমি মনে করি যে নির্বাচনে অবশ্যই একটা এটার প্রতিফলন ঘটবে। কারণ এটা কিছু যুক্তি এখানে ঠিক আছে, যেমন ধরেন যে বলেছে যে এই জায়গাটা, এই ইউনিয়নটা, এখান থেকে ওই পর্যন্ত যেতে 200 টাকা খরচ হয়, 2 ঘন্টা টাইম লস হয়। এটা টাইম লসটা একটা ব্যাপার, ফ্যাক্টর। তো এরকম যদি চিন্তা করে, ইসির মাধ্যমে চিন্তা করে আগে একটা যদি ব্রিফ করা হতো যে আমরা এই জায়গাগুলো যাদের জন্য দূরে হয়, ব্যাকওয়ার্ড প্লেস হয়, কিংবা আরেকজন পাশের আসন তার জন্য এটা সহজতর হয়, সেইভাবে যদি বলে কয়ে নিয়ে যে সংস্কারগুলো, সংস্কারের কথা বলল। বক্তব্য হচ্ছে ইসি বলছে যে তারা পুনর্বিন্যাস করেছে, শুনানি করেছে, তারপরে এটি চূড়ান্ত করেছে, এখন রাজনৈতিক দলগুলো মানে না। রাজনৈতিক দলদের না নিয়ে করলে তো মানবে না, এটাই স্বাভাবিক না? তো রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে, তখন যদি মেনে থাকে তাহলে এখন না মানার তো কোনো কারণ নাই। আর ইসির যেভাবে ওখানে স্ট্রং হতে হবে, তার যদি বিবেক নিরপেক্ষ থাকে যে হ্যাঁ আমি কারো স্বার্থের জন্য, লাভের জন্য, জনগণের সুবিধার জন্যই তো এইসব করা, তো জনগণের সুবিধা যদি না হয়ে অসুবিধা হয় তাহলে তো কেউ কেউ আছে তার প্রতিবাদ করবে। সেই প্রতিবাদটা ইসিকে মেন্টালি এটা দেখতে হবে যে এতে লাভ কতটুকু, লস কতটুকু। তো এই লাভ লসের হিসাবে যখন যেটুকু ছিল, যেমন ধরেন আমি আমার এলাকাটা বলি, এটা সদরে একটা আসন, সদর একটা উপজেলা, একটাই থানা, আপনার কি বলে একটাই পৌরসভা, এই নিয়ে সেখানে ভোট প্রায় গতবারই ছিল প্রায় 6.5 লাখ, এখন আরও 7 লাখের মতো। তো এই জায়গায় থানা একটা, পৌরসভাও একটা। এখান থেকে কিন্তু এর আগের বার 2টা ইউনিয়ন আপনার পাশের আসনে চলে গিয়েছিল। কিসের জন্য? আপনার এমপি ইলেকশনের সময়। এমপি ইলেকশনের সময় আরেকটা উপজেলায় ওইখানে আরেকজন প্রার্থীর ওইখানে অ্যাড হয়। আবার উপজেলা নির্বাচনে কিন্তু উপজেলার যেতগুলো ইউনিয়ন, তার মানে এমপির চেয়ে উপজেলা চেয়ারম্যানের ভোট বেশি। ওইখানে এটা কিন্তু কোনো কিছু মিলল না, এখানে কিন্তু একটা গুজামিল হয়ে গেল। তো সেই গুজামিলগুলো যাতে না হয় আমরা তো ওই ব্যবস্থাটা চাবো। সেটা চাবে, কিন্তু আমরা একটু লক্ষ্য করছি, আমার মনে হয় আপনার কাছে আবার একটু পরে আসি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে যাই, শুনতে চাই। আপনি নিশ্চয়ই বলবেন সীমানা পুনর্বিন্যাস নিয়ে এই যে একটি
অস্থির অবস্থা চলছে। পাশাপাশি আজকে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন যে ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। আপনি কি মনে করছেন আমাদের দেশে? আমরা তো দেখছি যে, আপনার মন্তব্য শুনি। তো ওনারা এটা একটা প্রশ্ন করতে হয়, নাম বললেন কি? আনোয়ারুল ইসলাম সরকার। তা উনি যদি এখন না দেখেন পরে দেন উনি দেখেন দয়া করে আর কি। এটা ওনার অসুবিধা কোথায়, ওনার ক্ষমতা কতটুক, ওনার অধিকার কতটুক, সেটা পরে আসি। তার আগে এই যে পুনর্বিন্যাস আপনি বলতেছেন, পুনর্বিন্যাস করে দুটো কারণে। কোথাও ভোটার সংখ্যা দেখে, কি পরিমাণ ভোটার সেটার কিছু বন্টন করে, কোথাও আবার আয়তন দেখে, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো আমরা কিন্তু এমনি একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে আছি দেশের মধ্যে। তো 2024-এ তো একটা নির্বাচন হয়েছে, কথার কথা তর্কের খাতিরে বলছি। তখন তো সীমানা ভোটার টোটার সব ফিক্স করা ছিল। ঠিক এই জায়গাটা আমরা এই মুহূর্তে থাকতাম, প্রয়োজন ছিল না আমি মনে করি। কেন ছিল না? আমি দেশের স্বার্থে বলতেছি কথাটা, কারণ আমরা এমনি একটা বাজে সিচুয়েশনে আছি। তার ভিতরে আপনি এটা কইরা একটা জিনিস নতুন তৈরি করলেন, আরেকটা ইস্যু তুলে দিলেন, আপনি একটা ইস্যু তুলে দিলেন। স্থিতিশীলতা একজন সাংসদ হবে, তার কাজ আইন প্রণয়ন করা, এবং যে অঞ্চল থেকে যার প্রস্তাবে একটা আইন পাস হোক সেটা কিন্তু 18 কোটি লোকের উপর মানে অ্যাপ্লিকেবল। এমন না যে এমন একটা সংসদ এলাকার রংপুরের একজন এমপি পার্লামেন্টে একটা প্রস্তাব দিলে আইনটা পাস করেন, আইনটা পাস হওয়ার পর শুধুমাত্র রংপুরবাসীর জন্য, তা নয়, আইনটা সার্বজনীন। একটা পাগলামি ছাড়া আমার কাছে আর কিছু মনে হয় না। এবং এইরকম একটা সিচুয়েশনে এগুলো হলো কি জানেন, চুলকাইয়া ঘা বানানো, মানে কাজ নাই করবে কি, ইউ টেল মি কাজটা কি। এইবার তাকে আমি চার্জ করতেছি এই আপনার টিভির মাধ্যমে, সে যে নির্বাচন দিতে যাচ্ছে কিভাবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনে, এটা নীলুফার আপারেও বলছি না আমি, জাস্ট আই এম থ্রোয়িং দ্য কোশ্চেন টু আপনার ইসি। সাহস থাকলে বা যদি ক্ষমতা থাকে রিপ্লাই দেখ। সেটা হলো ইউনূস সাহেবের কাজ হইল নির্বাচন কমিশনের একটা চিঠি দিয়ে দেওয়া যে তুমি নির্বাচনের ব্যবস্থা করো। এটা সব সরকারই তাই করে, কি আপা তাই তো? সরকার প্রধান চিঠি দেয় ইসিকে, তো চিঠি দিয়ে ইসিকে বলছে তুমি নির্বাচনের জন্য তৈরি হও। ওকে, হচ্ছে ওকে। ইউনূস সাহেব কেমন সরকার, কিভাবে আছে না আছে সেকেন্ডারি, এই আলাপে আমি আর যাচ্ছি না। কিন্তু উনি চিঠি দিছে, চিঠি দেওয়ার পর দুইটা কথা উনি বলছেন প্রধান নির্বাচন কমিশন। এক, পিআর পদ্ধতি সংবিধানে নাই বলছে। দুই, সংবিধান মোতাবেক নির্বাচন হবে। তাকে প্রথম প্রশ্ন, সংবিধানে কোন পদ্ধতি নির্বাচন বলা আছে? পিআর নাই কি নন পিআর বলা আছে? বলা নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার এটাও একটা চুলকানির কথা, আপনার বলার দরকারটা ছিল কি যে পিআর পদ্ধতি নির্বাচন নাই, আপনি তো সংবিধান মোতাবেক নির্বাচন দিবেন, তো যেভাবে আছে করেন। সংবিধানে নাই এই কথাটা বললে কি মানে দোষের কি হলো? না না, দরকার নাই তো, আপনার বলার দরকার নাই তো, আপনি তো সংবিধানে যাচ্ছেন। এখন বলতেছি সংবিধানে আপনি ঢুকলেন কেমনে, এটা আমি বলতেছি। আপনি ঢুকেনি তো না এখনো সংবিধানে। এই মুহূর্ত পর্যন্ত আমাদের যে সংবিধানটা আছে, আমি 72-এর এক্সিস্টিং যে সংবিধানটা আছে, আমি যদিও এটারে মনে করি বিলুপ্ত হয়েছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, ওইটার ভিত্তিতে আপনি থাকেন। এই সংবিধানে একটা সরকারের কথা বলা আছে, অনলি ওয়ান সরকার, সে হলো নির্বাচিত সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কথাও বলা নাই, ওটা বাতিল হয়ে গেছে, ফেরত আসে নাই এখনো। অন্য কোনো সরকারের কথা বলা নাই, এক। দুই, ক্ষমতায় থেকেই নির্বাচন করবে ওই সরকার, বলা আছে। তিন, ওই সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তাহলে আমি যদি ইউনূস সাহেব ওত নিছেন যেদিন 8ই অগস্ট 2024, সেই দিন থেকে সংসদ নাই, সেদিন থেকে 90 দিন কাউন্ট করলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে ওই সংবিধান মতো নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশনের আদৌ কোনো ক্ষমতা আছে ওই মেয়াদ পার হওয়ার পর আপনি 26 ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন? এখানে আপনি সরকারে টানতে পারবেন না। আপনাকে দায়িত্ব দিছে, আপনার কোন আইনে ওনাকে বুঝাইতে হবে, কোন সংবিধানে, আর আপনাকে নির্দেশটা দিছে কে? নির্দেশটা তো দিবে প্রধানমন্ত্রী, ওই সংবিধান মোতাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী আপনাকে নির্দেশ দিবে। আপনাকে যে নির্দেশ দিছে সে তো নির্বাচন, সে কি নির্দেশ দিছে আপনাকে? নির্বাচন করতে। কোথায়? ফেব্রুয়ারিতে করবেন। আর আপনি যেহেতু সংবিধানের কথা বলতেছেন, আপনার কাছে 18 কোটি লোকের সামনে আপনি জবাব দিতে বাধ্য যে ওই যে 3 মাসের মধ্যে সংসদ ভাঙার পর যে 3 মাসের মধ্যে নির্বাচন না হইলে তারপরে যে ফেব্রুয়ারি সেট করছেন, আপনি কে?
সংবিধান তো আপনাকে ওই টাইম দেয় নাই, ওই ক্ষমতা দেয় নাই যে নির্বাচন আপনি যখন খুশি তখন করবেন। না, সেটি তো সেই আলোচনা তো অনেক বড় আলোচনা। নো সিম্পল আলোচনা না, সেই আলোচনায় যদি আপনি যান, সেই আলোচনায় শেষ করে নেই। জি। আর ইসি ইউনিয়ন হয়েছেন কবে? এই ইলেকশন কমিশন হয়েছে কবে? 21শে নভেম্বর 2024। অর্থাৎ সংসদ ভাঙার পর ওই 3 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে, তারও পরে আপনার নিয়োগ। আপনি এখন এই সংবিধানে আপনার ট্রেন চলে গেছে, আপনার ট্রেন চলে গেছে। 1, 2, আপনাকে ক্ষমতাসীন যে সরকার, তাহলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িকাই না, তার কাছ থেকে আপনার দায়িত্ব নেওয়া উচিত ছিল। আমি কি নির্বাচন করব? বি প্র্যাকটিক্যাল। জাতির কাছে এটার কৈফিয়ত দিতে হবে। আপনি এখন ওইসব নিয়ে কৈফিয়ত নিয়ে এখন সমাধান দিয়ে দিচ্ছি। নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব, ওনার কোনো ক্ষমতাই নেই সংবিধানে 7ই নভেম্বরের পরে নির্বাচন দেওয়ার। সেটার জন্য তাকে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিতে হবে যে আমি এখন এই জটিলতায় আছি, এবং সেটা যদি আবার ইয়েতে পাঠায় এই বিচার বিভাগের কাছে, তাদের মতামত লাগবে। তা না হইলে আপনি যে সংসদ পর্যন্ত যাবেন, সেই যাওয়ার প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ, আমি বলছি অবৈধ হবে। এবং আপনি যে গিয়ে রেটিফাই করবেন ইউনূস সরকার বা আপনার আপনি পর্যন্ত যাবেন কিভাবে? সেই যাওয়ার প্রক্রিয়া আগে তৈরি করেন। আপনি তো সংবিধানের ট্রেন মিস করছেন। আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কে? আইনি অনেক বড় প্যাচ নিয়ে আসছে আপা। তার মানে ওই আলোচনায় আমরা নিশ্চয়ই, আপনার কথা রইল, প্রশ্নটা রইল এই আলোচনা। আজকে আমি চাই না আপা এটার জবাব, যদি দিতে চান। এটার জবাব আমার কাছে নাইও, আমি কিভাবে দিব? এটা মনে হয় শুধু আপনার কাছে না, কারো কাছেই নাই। আমি তো চ্যালেঞ্জ করলাম, ইসির কাছে ওই ক্ষমতা নাই, চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করতেছি এখানে ওপেন মিডিয়া। এই দেশের সিটিজেন হিসেবে উনি প্রশ্ন করতেই পারে, এই রাইটস তার আছে। আপনি এখানে চুলকানি, আপনি গিয়ে ইয়েলোয় ভাগ করছেন, ইউনিয়ন কাটেন, এইটা কাটেন, আসল জায়গা আসেন। হু আর ইউ টু ডিক্লেয়ার ইলেকশন ফেব্রুয়ারি 26-এ ইন অ্যাকর্ডেন্স কোন সংবিধান? তারিখটা এখনো ডিক্লেয়ার হয়নি, বলা হচ্ছে ফেব্রুয়ারি 26, মানে 26 সাল। আমি 26 সাল, ফেব্রুয়ারি 26। আপনাকে বলতে হবে জাতির সামনে আপনি কোন অধিকারে কোন আইনে এখানে গেলেন, বলতেই হবে। এর মধ্যে অক্টোবরে, আমি একটা লাইন বলি, অক্টোবরে যদি তত্ত্বাবধায়ক সরকারের যদি রিভিউটা যদি প্রকাশ হয়, তখন তো আরেকটা সংকটে পড়বে, কঠিন সংকট। সেই প্রশ্ন যদি আনেন বিরতির পরে আনবেন না, রিভিউ অক্টোবরে রিভিউটা হবে, যদি এটা হয় তাহলে কিন্তু কঠিন একটা ইস্যুর মধ্যে পড়বে, কার আন্ডারে। আমি পুরো আইন অঙ্গনের লোককে চ্যালেঞ্জ করছি, দেখেন আমি কিন্তু সাংঘাতিকভাবে চ্যালেঞ্জ করতেছি। সেটা আসি আপনার কাছে। আপনি ঠিকই বলেছেন, এই প্রশ্ন অলরেডি এসছে। আজকেও যেরকম সাংবাদিকরা সচিবালয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছে যে নির্বাচনকারী সরকার কি হচ্ছে কিনা, কোনো কি হবে, এই বিষয়ে তার কাছে প্রশ্ন রেখেছিল। তো কেউ কেউ এমনও বলেছে যে 1-2 বার চেঞ্জ হতে পারে নির্বাচনকালীন সরকার, কিভাবে হবে জানি না। তবে তত্ত্বাবধায়ক যদি রায়টা হয়, তাহলে তো তত্ত্বাবধায়কের আন্ডারেই নির্বাচনকালীন সরকার হওয়ার কথা, আমার যদি হিসাবে ভুল না হয়। উনি হয়তো নাম করা অ্যাডভোকেট, আমি নামে অ্যাডভোকেট, হ্যাঁ। তো তারপরেও আমার কাছে এটা কঠিন লাগছে, ওনার কাছে তো আরো বেশি লাগার কথা। তো সেইখানে এই সরকার তার নিজের জায়গাটা কিন্তু ছেড়ে অন্যান্য জিনিসগুলো নিয়ে, যেগুলোকে নিয়ে সেনসিটিভ, এই যে সীমানাটা সেনসিটিভ, এটা কিন্তু নির্বাচিত সরকার পরবর্তী চেঞ্জ করতে পারতো। হাজয়যুক্ত হয়েছে বলে প্রত্যেকটা এমপি তার এলাকা থেকে এমপিরা দরকার পড়লে সিগনেচার সমন্বিত করতো যে কত % লোক এটার পক্ষে আছে বা বিপক্ষে আছে, তো সেটা করতে পারতো। সেটা না করে এখন এই জিনিসগুলা জুড়ে দেওয়ার মানে হচ্ছে তুমি এই নির্বাচন নিয়ে যা খুশি তাই করো, দ্বন্দ্বের মধ্যে তোমরা আমরা বাবা নাই। তো এখন ইলেকশন যারা করবে তারা এই দ্বন্দ্বেই দৌড়াবে নাকি নির্বাচন করবে? এমনিতেই তো অনেক দিন নির্বাচন থেকে নাই তারা। তো এখন এই সমস্যাগুলো আমাদেরকে দেখতে হবে, এবং আমি মনে করি ইসির আরও একটু সাবালক হওয়া দরকার। নাবালকের মতো কাজ করলে তো হবে না। তার নিজের ঘরের মধ্যে যখন দ্বন্দ্ব হয়েছিল, তারপরেও এটা নিয়ে একটা যে কোনো সময় একটা রিট হয়েও যেতে পারে, আমার যদি ভুল না হয়, হতে পারে এটা নিয়ে যে কেউ করতে পারে সীমানা নিয়ে। আপনি যদি আপনার স্বপ্ন যেখানে আপনি গেছেন, আপনি কাজ করতেছেন, আপনার ইউনিয়নই ওইটা, ধরেন আপনার প্রার্থী, আপনি খুব ভাইটাল প্রার্থী, আপনার ইউনিয়নই ওইটা, আরেকখানে ওই ইউনিয়ন চলে গেল, ওই ইউনিয়ন কেটে দিয়ে দিচ্ছেন আরেক জায়গায়, তাহলে এইখানে সে তো তার তো জীবন মৃত্যুর মতো। যদিও অন্যখানে ভোটার হলেও ভোট করা যায়, কিন্তু গ্রামের মানুষ তো এটা মানতে রাজি না। ছিল না তো
এটা মানতে রাজি না। আপনার এমন একটা টার্মোয়াইল সিচুয়েশনের মধ্যে আপনার তো প্রয়োজন নাই রে ভাই এখন। সবচেয়ে দুঃখজনক কি এখন এইটা সমাধান করতে যেটা বলেন, যেটা রাজ্জাকি ভাই বলছে সেটার সঙ্গে আমি যদি জুড়ে দেই, দুঃখজনক হলে এতদিন যে সংস্কার নিয়ে আন্দোলন হলো, এই যে এতদিন যে খানাপিনা হলো, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বললেন যে এখানে আসলে ভালো ভালো খাবার পাওয়া যায় আর এই সময়টাই হয়, আর কিছু হয় না সংস্কারের। এই যে সংস্কারগুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলা কিন্তু ঐচ্ছিক, এটা পরে করলেও হতো, এটা একদম মৌলিক না। তো এই যে মৌলিক কাজগুলো যেটা নির্বাচন সংক্রান্ত, মৌলিক কাজগুলো হচ্ছে আপনার পুলিশকে গঠন, আবার রিকনসিলিয়েশন করার ওই জায়গাটায় আর্মিরা কি কাজ করবে, তারা আগে যেমন নির্লিপ্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতো ভোটের ওইখানে গিয়ে, এইবারও কি তাদের অবস্থান ওরকম হবে কিনা। তো এই জায়গায় বিজেপি এসে কি করবে, আনসার বাহিনীর কাজ কি, প্রশাসন ডিসিএসপি হলো গিয়ে একদম সিরিয়াস একটা অঙ্গ নির্বাচনের। যতই আমি নির্বাচন কমিশন বলি, কমিশন শুধু হুকুমের লোক, হুকুম তামিল করতে হলে তাদেরকেই লাগবে, সেই তারা এখনো প্রেতাত্মা হয়ে আছে আগের সরকারের। তো তারা যদি প্রেতাত্মা হয়ে থাকে, আগের সরকার যেমন ইলেকশন করতো, ইলেকশনের পরের দিন থেকে পরের নির্বাচনের জন্য আবার সে ফিল্ডে লোক নামায় দিত, কারণ তার তো নির্বাচন করতে কষ্ট হয় নাই, নির্বাচনে তো তার ভোট লাগে নাই, জনগণের ওইখানে যাইতে হয় না, যার জন্য সে তরতাজা ছিল। সে আবার পরের দিন পরের বার নতুন নতুন ফর্মুলা বের করার জন্য কিভাবে নির্বাচন করলে আবার আরেকটা ব্লাব দেওয়া যায় জনগণের, সেই চিন্তা করতে। বাট এখন তো সেটা না। তা এখন যদি সেটা না হয়, যদি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আমি কাজ করে থাকি, আমি তো চাই লেভেল প্লেয়িং ফিল্ড হোক, কিন্তু যে দেশে একটা মানুষ মরে যাওয়ার পরে 10-12 দিন পরে আপনার লাশ তুলে লাশকে পিটিয়ে তারপরে আগুন দিয়ে পুড়ে দেয়, যে দেশের, এবং পুরো দেয় এইখানেই শেষ না, তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিল বৃহস্পতিবার পর্যন্ত। এই আসামিরা যখন আলটিমেটাম দিল, সেইখানে প্রশাসন কিন্তু নির্লিপ্ত ছিল, তারা কোনো কাজই করে নাই। সেই প্রশাসনকে সরকার একটা বারের জন্য জিজ্ঞেস করে নাই। তাদের যেখানে ক্লোজ হওয়ার কথা, তাদের যেখানে চাকরি নিয়ে টানাটানি হওয়ার কথা, তাদের যেখানে ওএসডি হওয়ার কথা, সেখানে কিন্তু তারা দিব্যি আছে। আমি তাদের শত্রু না, কিন্তু বেসিক কথাটা আমি বলছি। তাহলে তারা যে কোনো কাজ করলো না, নিশ্চয়ই তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বলছে চুপ থাকো। এই যে তাদের নির্লিপ্ততার জন্য যে একটা শরৎচন্দ্র বলছিল মরার আবার জাত কি, আপনি যেভাবে যে ধর্ম নিয়েই মরেন, আপনি যখন লাশ হয়ে গেলেন তখন আপনাকে নদীতে ফেলুক, পোড়া দেখ, কবর দিক, কোনো কিচ্ছু না, আপনি মারা গেছেন। সেই লাশটার প্রতি প্রত্যেকটা ধর্মের মানুষের সম্মান থাকে, যে যেভাবে সৎকার করে সেইভাবেই করার জন্য সম্মান দিয়ে করা হয়। সেই জায়গায় যখন সবার সামনে জনসমক্ষে এই ঘটনাটা ঘটালো, তখন কেন এখন পর্যন্ত আমরা তার বিচার দেখছি না? এখন ভিডিওর যুগ, এখন আপনার অডিওর যুগ পাস, ভিডিওতে কে কে ছিল প্রত্যেক একদম স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও আজকে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি সেখানে উঠে এসছে আগামী অক্টোবরে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রথা ফিরে আসে কোর্টের মাধ্যমে, তাহলে কি হবে আপনার কাছে শুনতে চাই। এটা নিয়ে আমার কাছে মনে হয় ইতিমধ্যে যারা চিন্তিত, রাষ্ট্র নিয়ে ভাবে, ভীত সন্ত্রস্ত, ইলেকশনটা চায়, আবার সংশয় পাবো কি পাবো না, এবং এর ভিতরে যে শুধু রাজনীতিবিদ আছে তা না, বড় বড় হাই অফিসিয়াল আছে, তাদের দৌড়ঝাঁপ আমরা দেখতেছি এই বাসায় ও বাসায়, এর কাছে ওর কাছে। এর পিছনে কারণ অনেক, কারণ সবাই ওয়ে আউট খুঁজতেছে, প্রতিদিন যাচ্ছে আর ব্যাড টাইম আসতেছে। ইউনূস সাহেব মনে হয়তো খুব সুচিন্তা নিয়েই বসছিলেন কি আমরা সংস্কার করব। উনি এয়ারপোর্টে বসে বললেন তোমরা যদি আমারে মানো তাইলে পরে আমি সব, এই বিশ্বাস নিয়ে এসে বসছিলেন। বইসে দেখছে বাবা রে বাবা, যেই জায়গায় বইছি ডাইনে বাই কিছু নাই। এবং প্রথমে তো উনি হিসাব করছিলেন এই যে সংস্কার করব, ঐক্যমত্য আসবে, ইত্যাদি ইত্যাদি। 2 মাস পার হওয়ার পর নিশ্চিত হয়ে গেছেন যে এগুলার কিছু হবে না। এখন টাইম কনজিউম করা ওনাদের কাজ, ওনারা টাইম কনজিউম করতেছে এবং ওয়ে আউট খুঁজতেছে। পাশাপাশি নির্বাচন কমিশনের বার্ডেনটা শিফট করে দিছে, তুমি এখন নির্বাচন করো, তার তো যা বলার বললাম, ওইটার জবাব আশা করি
দিতে পারবেন না আশা করি। আর মনিয়াপাড়া কি এইবার আসেন নির্বাচনে যাওয়ার জন্য রেডি জিজ্ঞেস করেন তার নির্বাচন হোক, নির্বাচন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনাকে যাইতে হবে প্রপার হইতে। এটা তামাশার জায়গা না তো, ইট ইজ নট এ সমিতি। মানে অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করছে, এটা আমার এখন মনে হয়। উনি শুরুতে বলছিল ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু পরে দেখছে না রে বাবা এইটা সম্ভব না। উনি যা মনে করছিলেন সম্ভব হইল না, কেন বলেন? হইল না জন্য যদি বলেন, হ্যাঁ আচ্ছা হইল না যদি বলেন, ধরেন সব রাজনীতিবিদরা বসছিলেন, বসছে তো, আমার মতো লোক তার রাজনীতি করে না, সব রাজনীতিবিদ। ইউনূস সাহেবের উনি তৃতীয় ব্যক্তি ফালাইছেন এক সাইডে, ওনারে বাদ দিয়ে যদি রাজনীতিবিদরা একটা জায়গায় আসতে পারতো, তাহলে কি ইউনূস সাহেবের লাগে এ ভাই আপনি এত পেশালের কাম নাই, আমরা সবাই মিলে সেটেল করছি, এইগুলা মাইনে নিছি, আপনি এখন ডেট দেন। ইউনূস সাহেবের কোন উপায় ছিল? কই, তারা তো মিলতে পারে নাই। ইউনূস সাহেবের কোনো দোষই তো নাই এখানে, রাজনৈতিক দলের ব্যর্থতা, তারা ঐক্যমত্যে আসতে পারে নাই। ইউনূস সাহেব তো গ্রামীণ ব্যাংকের ব্যবসা করে, ইউনূস সাহেব হলো এনজিও করে, হ্যাঁ এনজিও, তার সাথে আবার গ্রাম মিলাইছে, গ্রামীণ ব্যাংকের গ্রাম, উনি এনজিও গ্রাম। ইউনূস সাহেব কি বাঙালি চিনে নাই? এখন বাঙালি কি ইউনূস সাহেব চিনে নাই? দুইজন ঐক্যমত্যে আসতে হবে রাজনীতিবিদদের, তো বলছে ঐক্যমত্যে আসার জন্য। এরা যদি আইসে পড়ে আমরা ঐক্যমত্যে আসছে, আপনি নির্বাচন দেন, আমরা পারি নাই, রাজনীতিবিদরা পারেন নাই, যেভাবেই হোক পারেন নাই, গল্প করে কোনো লাভ নাই। এইবার আসেন তত্ত্বাবধায়ক সরকার, সেটা নিয়ে একটু বলে দিই। তত্ত্বাবধায়ক সরকার, কল্পনা করেন যে তত্ত্বাবধায়ক সরকার কালকে ফেরত আসলো, হ্যাঁ ফেরত আসলো, ফেরত আসলে কি হবে এটা? যেমন ধরেন যখন তত্ত্বাবধায়ক সরকার পাশ হয় প্রথম, যে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে, যেটা 13তম সংশোধনী হয়েছে না? কিন্তু তারা কি কইছে, 3 দলীয় মানে সব রাজনীতিবিদ একত্র হইয়া একটা জায়গায় আসছে, কি আমরা 3 দলীয় জোটের রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার অ্যাপ্রুভাল হয়ে গেল। হওয়ার পর কি কার্যকর হয়েছে? না, ত্রয়োদশ সংশোধনী লাগছে। অর্থাৎ আপনি বাইরে যে সিদ্ধান্তই নেন সেটাকে সংবিধানে ঢুকাইতে হবে, এবং প্রতিটা সংশোধনী কিন্তু এক একটা সংবিধান, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যে না বুঝে তার রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে, সেটাও চ্যালেঞ্জ করে দিচ্ছি। যে এটা মানবে না তার বাংলাদেশে কোনো রাইট নাই ইয়ে করে। যেমন কেউ কেউ বলছেন পিআর পদ্ধতি বোঝেন না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। আপনি পিআর পদ্ধতিতে ইলেকশন করবেন কি করবেন না, দ্যাট ইজ ইনম্যাটেরিয়াল, কিন্তু যে রাজনীতিবিদ বোঝেন না পিআর পদ্ধতি কি, তার রাজনীতি করার কোনো রাইট নেই বাংলাদেশে। কথাটা বুঝেন, আমি কিন্তু পিআর পদ্ধতির পক্ষের না। আপনি বোঝেন না রাজনীতিবিদ যখন বলবেন, তখন আপনার কোনো রাইট নেই। বোঝে তো সবাই, না বোঝার তো কিছু নাই। নো বহুত আসছে এরকম কথা, বহুত আসছে। সেটা তো বাকি, আমি পার্টিকুলার কারো কোট করতে চাই না, আমি কিন্তু যা বলি চ্যালেঞ্জ করে বলি, গেলেন এই যাবে। এখন আসেন তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে, আমি কল্পনা করতেছি যদি ফেরত আসে, চিফ জাস্টিস একটা প্রশ্ন অলরেডি উত্থাপন করছেন, কি যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে এটাকে কার্যকর করবে কিভাবে? কার্যকর করতে হলে কি করতে হবে? ওই যে তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল করছিল না খায়রুল হক সাহেব, বাতিল করার পরেই কি কার্যকর হয়েছে? নো, তখন পঞ্চদশ সংশোধনী বানাইতেছে। এই যে বানাইছেন ওইটাকে উসিলা দইরা, ওইটা মহাসমুদ্রী, ওটা কলা গাছ, এই কলা গাছটাকে টার্গেট করে আপনি পঞ্চদশ সংশোধনী বানানোর পর এটা এফেক্ট হয়েছে। সুতরাং আইন হয়ে ডিক্লারেশন হইলে সংবিধানে কোনো কাজ হবে না। একইভাবে যদি কালকে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো, সেটা হবে আপনার অবলম্বন, কিন্তু আপনার অষ্টদশ সংশোধনী লাগবে। 17তম হয়েছে, 18তমটা লাগবে, কি যে তত্ত্বাবধায়ক সরকার আবার এখানে ওই যে 18তম সংশোধন হবে যেটা, ওটাও সংবিধান। কাজী আপনি কি হলো যে বলতেছি, কাজী আপনি তত্ত্বাবধায়ক সরকার ফেরত দিয়ে, এই জন্য চিফ জাস্টিস প্রশ্নটা তুলছেন যে কার্যকর করা হবে কিভাবে। আপনি চিফ জাস্টিস সাহেব মানে বিচারপতিরা ফেরত দিয়ে দিলেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো, এফেক্ট কিভাবে দিবেন? এফেক্ট দিতে হলে আপনাকে অষ্টদশ সংশোধনী বানাইতে হবে, আর অষ্টদশ সংশোধনী মানেই হইল ত্রয়োদশ সংসদ লাগবে। এই ত্রয়োদশ সংসদে যাইতে হইলে আবার ইসি ফাইসে রইছে যে উনি কিভাবে যাবেন, ওনার যাওয়ার সময় শেষ, ওই নভেম্বরের 7 তারিখ ওনার মেয়াদ শেষ হয়ে গেছে নির্বাচন দেওয়ার। 1, 2 নির্বাচন দিবেন ক্ষমতাসীন সরকার, সে তো নাই, ওনারে দাওয়াত চিঠি দিয়ে দিছে ইউনূস সরকার, বেকায়দায় তিনি। অর্থাৎ আপনি সংসদ পর্যন্ত যাবেন, সেই পথ পরিষ্কার না। আবার সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অষ্টাদশ সংশোধনী করবেন, আল্লাহ মাহবুব জানে। সুতরাং আইনটা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলেই কাজ হবে না। এটার জন্য হয় আবার একটা কিছু করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাতে এই কয়েকজন রাজনীতিবিদ ওনাদের মতো নিয়ে বৈশা তো দেখলাম, ফেব্রুয়ারি থেকে বসছে এ পর্যন্ত, কি যে করছে কেউ কিছু বাংলাদেশের বুঝেন না। ওনারা সবাই বৈশা
ঐক্যমত্যে আসতে পারেননি বাংলাদেশের রাজনীতিবিদদের আজকের এই টার্ময়েল। আপনি তো রাজনীতিবিদ যারা 40 বছরের পুরাতন, 50 বছরের পুরাতন, তারা তো জীবনে একটা কঠিন পরিস্থিতিতে আজকে পড়লো, কেউ তো ফেস করতে পারলো না, কেউ তো একটা শান্তিপূর্ণ সমাধান আনতে পারলো না, না বড় আমলারা না কেউ, বরং আমলারা গোফ তাওয়ায় যেমনি সেরকম। কি নাম জানেন, এই যত কিছু টার্ময়েল সিচুয়েশন হইতেছে, আমলাদেরকে কি বলতেছে, নির্বাচনে যত কারচুপি হয়, নির্বাচনে কারচুপি আপনি মনে করেন সরকার করতে চান, ফর এক্সাম্পল নীলুফার আপা করতে চায়, রাজ্জাকি কারচুপি করতে চায়, করে কে কাজটা? কাজটা করে কে? আমলারা করে, পুলিশ কাজটা করে। করে আমলারা। এখন আসেন, বাংলাদেশে কোনো কারচুপির জন্য আপনার জন্মের পরে শুনছেন নাকি যে কোনো আমলা কৈফিয়ত চাইছে, কোনো আমলার জেল হইছে বা কোনো আমলার কিছু হইছে? দৌড়ের উপরে সব রাজনীতিবিদ, জি, সব রাজনীতিবিদ দৌড়ের উপরে, আমলারা বহাল তবিয়তে থাকে। এটি জাতির দুর্ভাগ্য। রাজনীতিবিদরা তো তাদের রাখে কেন? বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট পার্সোনালিটি। জিয়াউর রহমান সাহেবের যে পার্সোনালিটি ছিল, শুনেন, জিয়াউর রহমান সাহেবের যে পার্সোনালিটি ছিল, সেখানে তোষামত করে নাই, টিকতেও পারে নাই। এক। 2 নম্বর, কথায় কথা আসে, আমরা যা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি দীর্ঘদিন ধরে বলি, ওনারাও জানে ওনাদের জিয়াউর রহমান সাহেবের মতো একটা মানুষের বীরুত্তম নাকি, হ্যাঁ বীরুত্তম, সেই খেতাব নিয়েও যখন টান দিল যেটা উনি পাওয়ার যোগ্য না, ঠিক আছে, ঠিক তখন কিন্তু বাংলাদেশে অন্য কোনো মুক্তিযোদ্ধা প্রতিবাদ করেনি। কেন মুক্তিযোদ্ধার এত লাঞ্ছনা? সেকেন্ড আসেন, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, দরকার নাই উনি 2 বার প্রধানমন্ত্রী, বাদ দেন। জিয়াউর রহমান সাহেবের মতো একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ, তাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হয়, কোথায় ছিলেন এই নীলুফার আপারা? একটা উচ্চ শব্দ করে নাই, কেউ নিহত তো দূরের কথা, কেউ আহতও হয় নাই। জি আপা, অনেক কথা বলছেন। রাজ্জাকি, আপনি উনাকে নিয়ে 1-to-1 টক শো করতে পারেন, আমার দরকার পড়ে না তো। কেন? উনি বেশ সুন্দর চালায় যেতে পারে একের পর এক। সরকার যেমন ফাউল করে, যেমন হলুদ কার্ড, উনি ওরকম হলুদ কার্ড বলতে 2-3টা ব্লেম কিন্তু আপনার কাঁধে চাপিয়ে দিয়েছেন। সেটা সে দিতেই পারে। সেটা তার যদি মধ্যে সে ফ্যাসিস্টের আন্ডারে তাকে থাকতে হয় নাই, গুম রাজ্যে তাকে বসবাস করতে হয় নাই, আপনার খুন, এই যে জনির মতো, চট্টগ্রামের আলমের মতো বুক বরাবর গুলি করে রাস্তায় উপর করে ফেলে রাখা হয় নাই। এই যে ভয়ের রাজত্ব যে কায়েম করেছিল 15.5 বছর, অনেকেই অনেক শব্দ করতে পারে না। তার উপর এই যে এখন যেমন জামাতরা যেমন আপনার কাকের ঘরে কোকিলের বাচ্চা মানুষ করলো, ঠিক তেমনি আপনার আগের ফ্যাসিস্টের ওইখানেও এই মানুষই করছে, এই তত্ত্ব নিয়েই চলছে তারা। এই তত্ত্ব নির্ভর করে তাদের কি হয়েছে, বিএনপির ঘরেও যে তাদের সন্তান মানুষ হয় নাই তার তো কোনো নিশ্চয়তা নাই। তো সেই কারণে ওনারা বলতেই পারে যে অনেক কিছুই দেখানো হয় নাই। বিশেষ করে উনি আমাকে না বলে ওনার যে সুপ্রিম কোর্ট, আমি সম্মান দিয়ে বলছি, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরা কি করেছিলেন, ওইখানে কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুটা ওইখানেই ছিল, ওইখান থেকে এদিক ওদিক করা যেত, অনেক কিছুই করা যেত, কিন্তু সময় মতো এটা হয় নাই। সেইখানে আমি বলবো যে ওই যে এক মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনাই যথেষ্ট। তো ওই চুনাটা কে ফেলছে নিশ্চয়ই রাজ্জাকি সাহেব জানেন, হয়তো এটা বলবেন না। এটা সামনে নীলুফার আপারে দেখছেন, নীলুফার আপারে বলি উনি মনের ঝাঁজটা মিটাচ্ছেন। ওইটা না, নীলুফার আপা বলছি কেন জানেন, সামনে আছেন আপনি, এইজন্য আমি এটাই তো বলছি যে সামনে পাইছে যে দাও গড়ায় দাও আমার, সামনে পাইলাম কামার। হ্যাঁ, তো এরকম। তা এখন যেটা কথা, যে এই যে ইউনূস সাহেব নোবেল লরিয়েট, উনি যে এই যে খেলতে এসে সারা বিশ্বে খেললেন, অথচ বাংলাদেশে একের পর এক হলুদ কার্ডের খেলা খেললেন। এখন হলুদ কার্ডের খেলা খেলতে খেলতে আমি যদি রাজ্জাকি সাহেবের কথা ধরি, তাহলে লাল কার্ড নিয়েই তাকে বিদায় হতে হবে। এই যে লাল কার্ড নিয়ে বিদায় হতে হবে এই শেষ পর্যন্ত। এখন উনি গেলেন আন্তর্জাতিক মাঠে খেলতে, আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় জিন্দিরার মাঠে এসে মাঠ খুঁজে পায় না, এটা তো মানা যায় না। অথচ ঘটনা এটাই হয়েছে। এখন যেভাবে ঘটনা হয়েছে, সামনের দিনে নির্বাচনটা যে কথাটা চলে আসছে, যে তত্ত্বাবধায়ক যদি অবশ্যই এটা সত্যি সংশোধন করতে গেলে আইনকে, ওটাই আপনার আইন হয়ে দাঁড়ায়, ওটাই কিন্তু সংবিধান। আবার যখন এগেইন সংশোধনী হয়, যেটা ফাইনালে থাকবে সেটাই আপনার সংবিধান। তো এখন এই তত্ত্বাবধায়কের কাটাছেঁড়া নিয়ে আজকে যারা কাজ করছে, তারা কিন্তু জেলখানার প্রকোষ্ঠে, কেউই কিন্তু শান্তিতে নাই। একজন প্রধান বিচারপতিরা যখন জেলখানায় যায়, দুইটা প্রধান বিচারপতি, হ্যাঁ সাবেক, এবং এই কাজগুলো তাদের হাত দিয়ে করা হয়েছে, তাদের ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে।
আজকে যে অবস্থায় এখন যদি কেন এটাই সত্যি অক্টোবরে আমরা মনে করি না, বিএনপি অবশ্যই মনে করে না অক্টোবরে আবার রিভিউ ডেট পিছাক। সরকার কি করবে জানি না, সরকারের পিছানো উচিত না, এবং পিছাইলে সরকারের অস্তিত্ব নিয়ে আবার টানা। অবশ্যই এখনই সরকারের অস্তিত্ব নাই, সরকার জবরদস্তি করে থাকছে। আবার সামনে যদি জবরদস্তি করে থাকে এই আইনটা নিয়ে তাকে কিন্তু আবার আদালতের কাঠগড়ায় যেতে হবে। যে আইনের কথা বলে রাষ্ট্রপতি এখন পর্যন্ত আপনার বহাল আছে, সেই দিন যদি তারা রাষ্ট্রপতির হাত থেকে শপথ না নিত তাহলে কিন্তু আজকে আইন অন্য খাতে প্রবাহিত হতো, তাহলে বিপ্লবী সরকার বলা যেত। তারা বিপ্লবী সরকার নিজেদের বলবে, তারা আইন মানবে না, তারা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিবে, আবার শপথ নিবে নেওয়ার পরে 90 দিন তারা গুনবে না, এটা তো ঠিক হলো না। অনেক ইস্যু আমার মনে হয় আজকে এই ছোট্ট পরিসরে আসলে এত আলোচনা করা যাবে না। তারপরে অনেকটা হয়েছে, বা যেটুক আমরা বলছি, তো এই 90 দিন কিন্তু ভীষণ সেনসিটিভ জায়গা। আমি যদি আইন মানি, আইন পুরাটুকুই আমাকে মানতে হবে, আর আমি যদি আইন না মানি এই আইনের গেরাকলেই আমাকে পড়তে হবে, যেটা আপনার সাবেক প্রধান বিচারপতি কিন্তু পড়েছেন। তো এই বর্তমান প্রধান বিচারপতি উনি আবার ভবিষ্যতে না পড়ুক, এটা আমরা চাই না। তো উনি যাতে না পড়ুন সেটার জন্য আমরা বলছি যে আইনটাকে মানতে হবে। আইনটা মানার জন্য হলে আপনাকে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে হবে, যার আন্ডারে ফেব্রুয়ারি নির্বাচন হবে। আমি এটা আইনের কথা বললাম। এখন জবরদস্তি করে উনার আন্ডারে বা উনার উপদেষ্টারা তাদের আন্ডারে ইলেকশন দিতেই পারে, কিন্তু নিয়ম হচ্ছে এইটাই। আমি আপনাকে যেটা বললাম। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, অনেক বিষয় এসছে আজকে স্বল্প পরিসরে। আপনি যদি এই তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো কথা থাকে নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আমি একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে যাই। আজকের দিন আগামী একটা দিন পরই ডাকসুর নির্বাচন হচ্ছে 9 তারিখে। এই নিয়েও আলোচনা আছে, নানাবিধ আলোচনা। আজকে রাতে প্রচারণা শেষ হচ্ছে। শুনতে চাইব যে নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনটা নিয়েও, ছাত্র অঙ্গনের এই নির্বাচন নিয়েও রাজনীতিতে অঙ্গনে একটা উত্তাপ আছে, আলোচনা আছে। শুনতে চাবো আপনার কাছ থেকে অ্যাডভোকেট রাজ্জাকী। ভাই ধন্যবাদ, আপনি এমন একটা সাবজেক্ট তুলছেন এই মুহূর্তে, এটা খুব সেন্সিটিভ, এবং এটা ন্যাশনাল লেভেলে কি হবে সেটা বড় কথা না, বাট ছাত্র সমাজের মধ্যে একটা টার্নিং পয়েন্টে মানে ডিসাইড হবে এটা। তার আগে একটা ছোট্ট করে নীলুফাপার একটা প্রশ্নের অ্যাড করি আমি। উনি বলছেন যে এই সরকার মানে যেভাবে যাচ্ছে তাতে তার লাল কার্ড নেওয়ার সময় হয়েছে। আমি কিন্তু এই সরকার লাল কার্ড, গ্রিন কার্ড, হলুদ কার্ড, 3টা কার্ডই আমার কাছে একই রকম। কারণ উনি কোনো রাজনৈতিক লোক না, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতেছেন না, আবার ক্ষমতা আসতে হবে এই চিন্তা ভাবনা তার নাই। প্রশ্ন হচ্ছে লোকসানটা কার হবে। উনি যদি লাল কার্ড নিয়ে বিদায় হয়ে যান, লাল কার্ড নিয়ে বিদায় হওয়ার মানে কিন্তু নির্বাচন হচ্ছে না, আর গ্রিন কার্ড নিয়ে যাওয়ার মানে হচ্ছে যে সব কিছু পারফর্ম করে যাওয়া। যদি লাল কার্ড নিয়ে যান, দেয়ার ইজ এভরি পসিবিলিটি দেয়ার নো চান্স অফ টেকিং প্লেস অফ ইলেকশন। এটা একটা হতে পারে, আমি জানি না, কিন্তু লোকসানটা হবে কাদের, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। লাভ হবে কাদের, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। যদি ইউনূস সাহেব এই মুহূর্তে কোনো নির্বাচন ছাড়া চলে যেতে হয়, আমি বলছি না যাবে, যদি চলে যেতে হয় উনি যাবে শিওর, যদি চলে যেতে হয় তাহলে লাভ হবে পতিত সরকারের। আর যদি নির্বাচন দিয়ে যেতে পারেন তাহলে তো রাজনীতি যারা এখন বর্তমানে এক্সিস্টিং আছে। আপনি কি কোনো সংশয় দেখেন আগামী নির্বাচন? সংশয় তো দেখতেছি, আপনি তো সংশয় যাবেন সেই গ্রামারই ঠিক নাই, ইসির কথা তো বললাম, আপনি ওই কারণে তো সংশয় দেখতেছি আমি। হাউ উইল গো টু পার্লামেন্ট? আপনি নির্বাচন দিয়ে যাবেন কিভাবে, লোকগুলো নেবেন কিভাবে পার্লামেন্ট পর্যন্ত? সেটি সেই আইনি প্রক্রিয়া পরবর্তীতে হইলো কোনো সংশোধনের নো ওয়ে, এটা তামাশা না। নো তামাশা না, আইনের কোনো জায়গা নাই এখানে, কোনো তামাশা না, আইনের জায়গা নাই। আপনি যাবেন কিভাবে, গোজামিল দিয়ে যাবেন? আমি লিখে দিতে পারি যেতে হলে আপনাকে গোজামিল দিয়েই যেতে হবে। আর রাষ্ট্র আপনি গোজামিল দিয়ে চালাইতে পারেন না, গত 53 বছর চালিয়েছেন, এবং এক সময় ধরা পড়তে হয়। এই গোজামিল দিতে দিতে কিন্তু আজকে এই জায়গাটায় আসছে। এখন আসেন আপনি ডাকসু নির্বাচনের কথা যেটা বলছেন, আর তার ফাঁকে আরেকটা কথা বলি, লাশ তুলে পুড়ে দেওয়া আর নূরের উপরে যে হামলা, প্রশ্ন হচ্ছে ইতিমধ্যে লাশ পড়ার পর কিন্তু একটা অজ্ঞাতনামা মামলা হয়েছে, কিছু আসামি হয়েছে, আর 2-3 হাজার অজ্ঞাতনামা মামলা করছে যারা পুলিশে, এবং বলা হয়েছে পুলিশের ব্যাপারে, কারণ পুলিশের রেসপন্সিবিলিটি কম,
দেখাইছে, কারণ যেটা নীলুফার বললো আগে ইনফর্ম করছিল যে এখান থেকে এইটা করা হবে। তারপরে একটা কবর থেকে লাশটা তুলতে টাইম লাগে, থানা তো 3000 কিলোমিটার দূরে না, এটা ডেফিনেটলি তাদের দায় আছে। কিন্তু আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিছে তারা যতক্ষণ তো অভিযুক্ত না হবে ততক্ষণ তাদের ব্যাপারে, পুলিশের ব্যাপারে কোনো স্টেপ নেওয়া যাবে না। ভালো কথা বলছেন, কিন্তু জাস্টিফাইড না, জাস্টিফাইড না। আমি বলছি না আমি পুলিশের বিরোধী, বাট স্বরাষ্ট্রমন্ত্রী সাইলেন্ট থাকলেই সব বিষয়ে গপ্প মারতে নাই, সব বিষয়ে কথা বলতে নাই, ইনসাইডে বসে ডিসাইড করতে পারতেন। কথার কথা বলছি, আমি তার ভালোর জন্য বলছি। এত স্মার্ট উনি একজন, আমি প্রশ্ন আসে মাঝে মাঝে, উনি একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। আমার আপনি তো অনেক কিছু আছে সাইলেন্ট থেকেও করা যায়। সাংবাদিকরা জিজ্ঞেস করে, জানতে চায়, দিলাম না উত্তর, সাংবাদিকদের প্রশ্ন করুক। সাংবাদিকরা তো এমন অনেক নিউজই ছাপে যেটা সত্যটা জানে, কিন্তু তারপরেও আপনি কইছেনটা ছেপে দিল। যেমন সব দল মিললে একত্রে আন্দোলন করছে, করে নাই? হ্যাঁ, ফাইনালি করছে। তো তো একজন মুক্তিযোদ্ধা কি বলছে, কালো শক্তি জামাত আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তিকে বিতাড়িত করছে, তাহলে তাদেরকে আন্ডারমাইন করা হইলো না? তো পত্রিকাতে নিউজটা ছাপছে, পত্রিকা সত্যটা জানে না। উনি বলেছেন এই জন্য মানে চেপেছে। উনি বলেছেন, কথাটা তো সত্য না, সব দল ছিল, পত্রিকাতে নিউজটা ছাইপে দিলেন, ছাইপে দিয়ে তো টক শোতে বলেছি, ঠিক না, না পত্রিকা ছাপা হয়েছে এই নিউজ। কেন আপনি সত্যটা যখন জানেন তখন তার এটা বইলে বাকিটাও বলা উচিত ছিল। আমি সেজন্য এখন আসেন ডাকসু নির্বাচন না, কিন্তু কিন্তু মানে রাজ্জাকি ভাই, আমি একটু আপনার সাথে বলবো যে এই বিষয়টি নিয়ে এরকম একটি রাজবাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে কিন্তু আরো স্টোরি আছে, যে স্টোরিগুলো আমরা অনেকে জানি না, অথবা জানলেও আমরা এখন বলছি না। না না, আপনি যদি আমার স্টোরি বলেন সিম্পল, 1000 অপরাধ আছে, এতে কোনো ব্যাপার না, এই ঘটনাটা ঘটতে পারে না। না না না, সেটাই বলছি যে এটা ঘটনা যখন তুলতেছেন, হ্যাঁ, সকল তৌহিদি জনতা, এখন তৌহিদি জনতা কে, তৌহিদি জনতা নামটা ফ্লাশ করে গেল, ওনারা তৌহিদি জনতা কিনা বা তৌহিদি জনতা ব্ল্যাকমেল করতেছে কিনা নামটাকে গান্দা করার জন্য। কিন্তু একটা লাশ যখন উত্তোলন হয়, পোস্টমর্টেমের নামে সরকার উত্তোলন করে ভিন্ন কথা। আপনি জানতেছেন এটা কি পুলিশ জানে না? মানে রাজ্জাকি ভাই, লাশটা তুলতে প্রশ্ন হচ্ছে, আমি এই প্রশ্নটাই করছি যে এই জিনিসটা হয়তো সময় লেগেছে, উঠাচ্ছে, করছে, কিন্তু ওরকম একটি 4-5 হাজার লোক বা 3000 3500 লোকের মারমুখী একটা অবস্থানে পুলিশ গিয়ে কি কিছু করতে পারতো? বা পুলিশ কি, ধরেন একটা থানায় আর কত পুলিশ আছে, একেবারে সব আমরা খুব সহজেই পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলে দিই, কিন্তু বাস্তবতা তো দেখতে হবে। কি বাস্তবতা দেখেন? তাহলে পুলিশ বলতে হবে আমরা পারি নাই, রাখেন আমি বলি। বলেন। নূরকে যখন পিটাইছে প্রশাসনের লোক, এটা নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার বলছে পিটাও, আর লাশ যখন তুলছে তখন বলছে লাশ তুলা পুরো, সব দায়িত্ব সরকারের, সব দায়িত্ব সরকারের সব দায় আপনি আলটিমেটলি বলছেন, হ্যাঁ, কিন্তু তারপরও তো কথা থাকে। কথা থাকবে কেন? আপনি জানেন না কোন জায়গা থেকে কি করলে? পুলিশ খুব ভালো জানে কোথায় কি করতে হবে। হ্যাঁ, তো আপনি একটা লাশ উত্তোলন হইতেছে, কোন গ্রাউন্ডে লাশ উত্তোলন হবে, কারণটা কি? রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত হইছে লাশটা উত্তোলন হবে? না, এটা কি পুলিশের কাছে বলে তারা উত্তোলন করেছে? না, পুলিশ জানে তো, তারা ইনফর্ম যে বৃহস্পতিবার তুলবে, যে ডেটটা দিছে। ইয়েস, তারা বলে দিছে, তারা একটি আলটিমেটাম দিয়েছে। আলটিমেটাম দিছে তো, আমরা আলটিমেটাম দিছে তো। সেই ক্ষেত্রে কথা আছে যে বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম দিল। আপনার এই মন্তব্যের কারণে কি হচ্ছে জানেন? আমরা বলছি না পুলিশ অপরাধী, আমরা বলছি না পুলিশ অপরাধী কিনা সেটা প্রমাণ করেন, কিন্তু আপনার যে বার্তা যখন আগে গেল, কি স্টেপ নিছে পুলিশের পক্ষ থেকে? কোনো স্টেটমেন্ট পাইছেন এখন পর্যন্ত? সেটি আমি বলছি না, আমি বলছি যে আপনি যখন পুলিশ আমার শত্রু না, পুলিশ আমার বন্ধু। কেন বলি আমি? কারণ পুলিশ হইলো সিদ্ধান্তে কাজ করে, কথাটা বুঝছেন? তাহলে যখন তাকে জানানো হইলো তারা গেল না, তখন কার সিদ্ধান্তে যায় নাই? আবার যখন লাশ তুলে পুড়িয়ে ফেললো তখন অজ্ঞাতনা 3000 মামলা হইলো। এইটার ব্যাখ্যাটা পুলিশের দেওয়া উচিত যে আমরা তখন গেলাম না কেন, কার নির্দেশে যাই নাই। আবার আমরা যখন মামলা করছি, পুলিশ যায় নাই এ কথা ঠিক নাই, পুলিশ ঘটনাস্থলে গেছে, সেনাবাহিনীও গিয়েছে, কিন্তু আসলে আরে ভাই আপনি তো আগে বলছেন, জানান দিছেন কোনটা, যে অমুক দিন যাব, হ্যাঁ অমুক দিন যাব, কারা যাবে এটা তো জানার কথা, কোনো ম্যাটার না। আমরা দেখেছি। হ্যাঁ, এখন যদি বলেন হ্যাঁ সাগররুনি হত্যা মামলা তো আজকে 14 বছরের তদন্ত করে হচ্ছে না যখন, তাহলে এটা হবে না।
আবার আমরা এটাও দেখছি যে ঘটনা ঘটার আগে ডাকাতির প্ল্যান করতেছিল। আপনি আদৌ কি জানেন ডাকাতির প্ল্যান? ধরে ফেলাইছে 5 জন, এগুলো আমরা জানি। কাজে এইগুলা বলে কোনো লাভ নাই। এখন যে আপনি ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আসেন, সেটা কি বলবো না বলবো না? বলে একটু মনিয়াপার কাছে যাব, বেশি সময় নেই। আমার কাছে সিম্পল ব্যাপার, আমরা জীবনভর দেখছি ডাকসু নির্বাচনে বড় প্রতিদ্বন্দ্বী হলো ছাত্রলীগ আর ছাত্র দল। যাই হোক, আজকে বিভিন্ন পরিস্থিতির কারণে এখন ছাত্র দল আর ছাত্র শিবির মুখোমুখি বলতে লড়াই না, মানে নির্বাচনের মুখোমুখি। তা সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণায়, কারণ তারা কে কি প্রতিশ্রুতি দিতেছে ওখানে সেটা আমরা জানি না, কোন হলে কি প্রতিশ্রুতি দিচ্ছে, হলের বাইরে এগুলো আমরা জানি না। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যে যেহেতু একটা সম্প্রতি একটা নতুন ঘটনা ঘটছে গত 1 বছর 2 মাস আগে, যেটা ছাত্ররাই টার্নিং পয়েন্ট, তারপরে নীলুফার আপা যোগ দিছে, আপনি যোগ দিচ্ছেন, আমি যোগ দিচ্ছি, সেটা ভিন্ন কথা, কিন্তু ছাত্ররা টার্নিং পয়েন্ট নিছে। কাজেই এই যে জুলাই যে আন্দোলনের পর একটা সরকারের পট পরিবর্তন হয়েছে, এবং সেখানে আমার কাছে মনে হয় জুলাই চেতনাটা একটা ফ্যাক্টর হবে। জুলাই চেতনাটা ধারণ করেন কারা, এবং সেটা প্রচারের বিষয় না, সিদ্ধান্তের বিষয়, ছাত্রদের উপলব্ধি করার বিষয়। কারণ প্রচারে বিশ্বাস করবে না ছাত্ররা, কারণ তারা নগদ ঘটছে এটা 14 মাস আগে, সুতরাং তাদেরকে কেউ মোটিভেটেড করতে পারবে না। সুতরাং জুলাই চেতনা যারা ধারণ করে, এই ব্যাপারে যদি ছাত্ররা যার উপর আস্থা নেবে, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই বিজয়ের জন্য। মনিয়াপা, এটাই সেম প্রশ্ন। আমি শুনলাম যে ছাত্র শিবির একটা ঘোষণা দিয়েছে যে ডাকসু নির্বাচনে তাদের যদি ভোট দেয়, তারা যদি পাশ করে, তাহলে সকালের নাস্তার বিল লাগবে না, 1 বছর ফ্রি সকালের নাস্তা খাওয়াবে তারা। আপনি চিন্তা করেন, এই ছেলেগুলো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত হাজার স্টুডেন্ট, সকালে যদি ফ্রি খাওয়ায় তাহলে কত টাকা লাগবে? এবং এই যে ঘুষ, এই ঘোষণা দিয়ে আমি শুনেই আমি বললাম, তো এখন এই যে 1 বছর ঘুষ খাওয়াবে তারা, ইসলাম কি ঘুষকে আপনার বৈধতা দিয়েছে? তারা যে এই যে তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, আপনার কি মনে হলো যে এই ঘুষের মানে এই খাওয়ানোর কথা শুনে ইউনিভার্সিটির ছাত্ররা সব শিবিরকে ভোট দিয়ে দিবে? দেখবা না দেখ, তারা যে এটা বললো, এটা কি অনৈতিক না? এটা কি নির্বাচনের শর্ত লঙ্ঘন করা না? এটা কোথাও দেখি নাই, আমি বলি আমরা আজ পর্যন্ত এই ঘোষণা আমি পাইনি। খবরটা শুনেন, আমি এটার উপরই বলছি, এটা কি ইল্লিগাল না? এটা কি নির্বাচন বিধির লঙ্ঘনের মধ্যে পড়ে না? এবং এই টাকাটা তারা কোথায় পাবে? তারা তো ছাত্র, তারা এই যে এত মানুষের, একটা মানুষের খাইতে যদি 50 টাকা লাগে, ধরেন আমি নর্মাল খাবার ধরেন 50 টাকা না 30 টাকায় লাগে, তাহলে 30,000 ছাত্র যদি আমি মিনিমাম ধরি, আমি 38,000 তো ভোটই, মানে ভোটারই, 38,000 তো ভোটারই, আমি সবাই তো আসবে না, বাসার বাদি দিলাম, আমি যদি 30,000ও ধরি, আপনি 30 টাকা দিয়ে 30,000 গুণন দেন, এই টাকাগুলো এভরিডে তারা কোথায় পাবে? এই টাকাটা কোথায় পাবে তারা? এই যে নোংরামোটা, এই যে ঘুষকে হারাম বলা হয়েছে, তারা যেমন ইসলামিক ব্যাংকগুলোকে লিগ্যাল ব্যাংক বলে, এটা ইসলামিক কায়দায় নাকি এটা সুদ খাওয়া, এটা সুদ বলে না। তারা তাদের বিবাহগুলো আপনার একবেলা বিয়ে করে পরের বেলা ডিভোর্স দেওয়া যায়, ওইটারও কোনো ইলিগাল বলে না। অথচ সাধারণ মানুষের জন্য 3 মাস লাগে, পার্ক হইতে লাগে, অনেক কিছু লাগে। তো এই যে তাদের যে ফ্রি খাওয়াটার যে বলল, এটা কি রাজনীতির মধ্যে পড়ে না? তো এই অবস্থা করে ছাত্র শিবির যদি পাশ করে, তাহলে মেসেজটা কি আসবে সমস্ত বাংলাদেশের জন্য? আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে সমস্ত, আমি কিন্তু বলি যে আমি ওই মানুষগুলোকে যখন ফাঁসিতে ঝুলিয়েছে জামাতে, আমি তাদের পক্ষে ছিলাম, এই কারণে যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় নাই তারা। কিন্তু তাদের অপরাধ তো অপরাধী মানুষগুলাকে টিএসসিতে টানায় রেখে দিছে ছবি। তো এই যে অন্যায়, এই যে জাতীয় সঙ্গীত বন্ধ করা, ঘোষণা দেওয়া, এই যে আপনার বলে, এই যে আপনি যা বললেন, আমি বলি আরেকটা লাইনটা শেষ করি, এই যে তারা বলে যে আপনার ভুল করে তারা যুদ্ধে গিয়েছিল, এখন এত বছর 54 বছর পরেও, কোন যুদ্ধে? এই যে 71-এর যুদ্ধে, যে যারা গিয়েছিল আমরা কিছু মনে করলাম না, তারা ভুল করে, একটা সময় বুঝবে তারা ভুল করে যুদ্ধে গিয়েছিল। এই কথাটা কিন্তু কিছুদিন আগেই বলেছে একজন বড় নেতা। তো এই টাইপের একটা দলের যে আদর্শটা, সেই আদর্শটাকে নিয়ে আমার 2টা বলার আছে, যে তারা যদি ছাত্র রাজনীতিতে যদি এখানে যদি পাশ করে, তাহলে জাতির জন্য একটা রং মেসেজ সমস্ত জাতিকে বার্তা দিবে।
এই বার্তাটা জাতির জন্য ভালো কিছু হবে না। আমি ছেলেগুলোকে আমি ইয়াং এনার্জেটিক কম বয়সে এদের এটা বলবো না, কিন্তু ওদের যে আদর্শটা, আমি আদর্শ নিয়ে কথা বলছি, রাজনীতিটা নিয়ে ডাকসুর রাজনীতির সঙ্গে আদর্শটা তো আছে। শিবির যেহেতু শিবিরের নাম দিয়ে নির্বাচন করছে, ছাত্র দল যেহেতু ছাত্র দলের নাম দিয়ে নির্বাচন করছে, বাম যেহেতু বামের নাম দিয়ে নির্বাচন করছে, এবং জুলাই যেটা বললেন রাজ্জাকি ভাই, জুলাই যেহেতু জুলাইয়ের নাম দিয়ে অনেকখানে নির্বাচন করছে, সেইখানে আমি তাদের আদর্শ, জুলাইয়ের আদর্শ কি, ছাত্র দলের আদর্শ কি, শিবিরের আদর্শ কি, এই আদর্শগুলোই কিন্তু এই যুগের স্টুডেন্টরা পড়ার কথা। সে আদর্শ যদি তাদের পছন্দ হয়, ব্যক্তি একজন ভিপির সঙ্গে ওই 40,000 ছেলে মেয়ের দেখা হবে, কোনোদিন একদিন দেখা হবে কি হবে না আমরা জানি না, কিন্তু ভোটটা কিন্তু তারা দিবে। আরেকটা জিনিস আছে যে ভোটের সিস্টেমটা এবার এমন হচ্ছে যে হলের ভোটগুলো উঠায় দিছে, হলের ভোট হবে কিন্তু অন্যখানে হলে হবে না। তাতে কি হবে, ভোটের লম্বা লাইন কিউ যে পড়ে যাবে, বাসার ছেলেমেয়েরা কিন্তু একটা সময়ের পরে খেয়ে হারিয়ে চলে যাবে। এটা কোনো দূরভিসন্ধি কিনা আমি জানি না। ইউনিভার্সিটির মানে যারা নির্বাচন কমিশনের সাথে আছে ইউনিভার্সিটির, তারা বলেছে যে যে পরিমাণ বুথ তারা করেছে, যে পরিমাণ বুথ করেছে তাতে এই কোনো ভোটে কোনো সমস্যা হবে না। আমরা না হলে খুব ভালো, কিন্তু আমরা দেখে যেটা অভ্যস্ত যে হলের ভোটগুলো হলে হতো আগে, তাতে কিন্তু অনেক ভোট চলে যেত, এবং প্রত্যেকটা হলেরই আবাসিক অনাবাসিক ছাত্রছাত্রী হলের মাধ্যমেই ভর্তি হতে হয়, তো সেইখানে কিন্তু ভোটগুলো হল থেকেই কাভার হতো। এখন ওই যে বলে না যে গা বাঁচতে লুম বাঁচতে গা উজাড়ের মতো যদি ভয় পায়, তারা মনে করে যে হলে তো গত ওই যে নূরের সময় তো অনেক ইলিগাল কাজ হয়েছে দেখে এইবার করব না, তাহলে কিছু হলো না। এখন কিভাবে কি হবে আমরা বোধহয় 9 তারিখ আসলেই বাকিটুকু দেখতে পারবো। 9 তারিখ আসলেই দেখতে পারবো। একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমরা আশা করি। ছাত্র প্রতিনিধিত্ব রাজনীতির এই পথ পরিবর্তনের পর আমার মনে হয় এটি হবে একটি প্রথম শিক্ষাঙ্গনের প্রথম নির্বাচন। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং জনাব নীলুফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।